পবিত্র ঈদে মিলাদুন্নবীতে বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মরণে রাজধানীর বিভিন্ন স্থানে বর্ণাঢ্য জশ্নে জুলুস পালিত হয়েছে। সারা দেশ থেকে আসা হাজার হাজার ধর্মপ্রাণ মানুষ এতে অংশ নেন। তারা বলেন, একমাত্র বিশ্বনবীর আদর্শই মানবতার মুক্তি ও সারা পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে পারে। আজ থেকে ১৫০০ বছর আগে হানাহানি আর অনাচারে লিপ্ত আরব জাহানে তাওহীদ আর শান্তির বার্তা নিয়ে আসেন বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর তাই ১২ই রবিউল আওয়াল প্রিয় নবীর জন্মের দিনে সমগ্র মুসলিম উম্মাহ শান্তি ও মুক্তির আনন্দে মাতে। চারদিকে ধ্বনিত হতে থাকে নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার স্লোগান, হাতে লাল সবুজ আর কালেমা খচিত ঝান্ডা। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আঞ্জুমানে রহমানিয়া মইনিয়া মাঝভান্ডারের উদ্যোগে আয়োজন হয় জশ্নে জুলুস বা বর্ণাঢ্য র্যালি। শনিবার বেলা ১১টার দিকে সোহরাওয়ার্দী উদ্যান থেকে শুরু হয়ে দোয়েল চত্বর হয়ে হাইকোর্টের সামনে থেকে আবার একই স্থানে এসে শেষ হয় জুলুস। অংশগ্রহণকারীরা বলছেন, রসুলের ভালোবাসায় শান্তিতে থাকুক মুসলিম উম্মার প্রতিটি মানুষ। রসুল এই দুনিয়াতে আগমন করেছে এবং উনি না আসলে দুনিয়া সৃষ্টি হতো না। এই জন্য সবচেয়ে ঈদের ষষ্ঠ ঈদ হলো ঈদে মিলাদুন্নবী। আমাদের বাৎসরিক ঈদের সবচেয়ে ঈদ হলো ঈদে মিলাদুন্নবী। আমরা আজকের এই দয়াল নবী জুলুস উপলক্ষে করিয়া উসিলা করিয়া আল্লাহ পাক যেন এই দেশের মানুষকে শান্তিময় দান করে। সর্বকুলের শ্রেষ্ঠ নবী এবং শেষ নবী থেকে পেয়েছি, এই জন্য খুশি উদযাপনে আজকে আমরা এখানে এসেছি। মহান আল্লাহর কাছে আমরা এটাই চাইবো, এই রহমতের দিনের উসিলায় যেন গোটা বিশ্বের মধ্যে মুসলিমদের মধ্যে শান্তি সম্প্রীতি সৃষ্টি করেন। আয়োজকেরা বলছেন, বর্তমান বিশ্বে যে যুদ্ধ বিগ্রহ ও অশান্তি চলছে তা নিরসনে বিশ্বনবীর আদর্শ অনুসরণের বিকল্প নেই। বারোই রবিউল আওয়াল উদযাপনে রাজধানীর বিভিন্ন এলাকা থেকেও বের হয় আনন্দ শোভাযাত্রা। ধর্মপ্রাণ মুসলমানেরা বলছেন, অশান্ত বিশ্বকে শান্তির ছায়াতলে আনতে দরকার বিশ্বনবীর আদর্শ অনুসরণ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ও শিক্ষা অনুসরণে মিলবে মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি, কেননা এর মাঝে রয়েছে সর্বপ্রকার কল্যাণ। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সারা দেশে জশ্নে জুলুসে মানুষের ঢল নামে। ভোর থেকেই হামদ, নাত ও জিকিরে মুখর নগর। ব্যানার ফেস্টুন নিয়ে কেউ হেঁটে, আবার কেউ ট্রাক কিংবা পিকআপের উপর চেপে অংশ নেন ধর্মপ্রাণ মুসল্লিরা। এছাড়াও দেশ ও জাতির মঙ্গল কামনায় করা হয় দোয়া। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে চট্টগ্রামের মুরাদপুর সুন্নিয়া মাদ্রাসা থেকে বের হয় দেশের সবচেয়ে বড় জশ্নে জুলুসের মিছিল। এতে ঢল নামে লাখো মানুষের। হামনাতের সুরে নগরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শোভাযাত্রাটি। এ উপলক্ষে জোরদার করা হয় নিরাপত্তা। আজকের এই খুশির দিনে সেই প্রিয় নবীর জন্ম বেলাদত বার্ষিকীতে আমরা আনন্দ উদযাপন করছি। যে রসুল না হলে কুল কায়নাত সৃষ্টি হতো না, সেই রসুলের প্রেমে আজকে আমরা সবাই এখানে এসেছি। নীলফামারীর সৈয়দপুরের জিআরপি থেকে বের হয় উত্তরবঙ্গের সবচেয়ে বড় বর্ণাঢ্য জশ্নে জুলুস। আলোচনা সভা শেষে সারা বিশ্বের মুসলমানদের কল্যাণে দোয়া করা হয়। নারায়ণগঞ্জের নিতাইগঞ্জ বাইতুল ইজ্জত জামে মসজিদের সামনে থেকে মিলাদুন্নবীর র্যালি বের হয়। পরে সভায় বক্তারা মহানবীর জীবনাদর্শ অনুসরণ করার আহ্বান জানান। জিকির আর দুরুদ পাঠের মধ্য দিয়ে রাজশাহীর খানকা শরীফ মোড় থেকে জশ্নে জুলুসের মিছিল বের করে মুক্তারিয়া দরবার শরীফ। দিনটি উপলক্ষে নবীজির বিভিন্ন বাণী সম্বলিত পতাকা নিয়ে ময়মনসিংহের লালকুঠি দরবার শরীফ থেকে বের হয় পবিত্র ঈদে মিলাদুন্নবীর মিছিল। খাগড়াছড়িতে ফেস্টুন ও প্লাকার্ড নিয়ে জশ্নে জুলুসের মিছিল শেষে পৌর ঈদগাহ মাঠে আয়োজন করা হয় বিশেষ দোয়ার। এছাড়াও সিলেট, হবিগঞ্জ, নেত্রকোনা, ফরিদপুর, হিলি সহ সারা দেশে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় উদযাপন করা হয় পবিত্র ঈদে মিলাদুন্নবী। তানিয়া নাসরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চট্টগ্রামে জশ্নে জুলুসে ভিড়ে পদদলিত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ৬ জন। দুপুরে নগরীর মুরাদপুর এলাকায় এই ঘটনাটি ঘটে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক মোহাম্মদ আশিক জানান, নিহত আহতরা জুলুসে অংশ নিতে মুরাদপুর এলাকায় আসেন। তীব্র গরম আর ভিড়ের মধ্যে কয়েকজন অসুস্থ হয়ে নিচে পড়ে যায়। এ সময় পদদলিত হয় তারা। পরে আহত অবস্থায় ৮ জনকে হাসপাতালে আনা হলে এদের মধ্যে 2 জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
বাকিদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। রাজবাড়ীতে দরবার শরীফে ভাঙচুর ও কবর থেকে মরদেহ তুলে পুরানোর ঘটনায় নিন্দা জানিয়ে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, এ বিষয়ে ব্যবস্থা নেবে সরকার। তবে রাজনৈতিক কোনো হামলার ঘটনাকে মব বলা যাবে না বলেও মন্তব্য তার। রাজধানীতে এক অনুষ্ঠানে উপদেষ্টা বলেন, নির্বাচনে আওয়ামী লীগের কোনো সুযোগ না থাকায় এসব ষড়যন্ত্র চলছে। শনিবার সকালে রাজধানী শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় মিলনায়তনে আয়োজন করা হয় পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের নতুন কর্মকর্তা কর্মচারীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠান। এতে প্রধান অতিথি স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, কোনো দলের নয়, যোগ্যতার ভিত্তিতে নিয়োগ হলে সে জনবলই রাষ্ট্রের সম্পদ। স্বচ্ছতা এবং ঘুষ কিংবা স্বজনপ্রীতির বাইরে থেকে স্বচ্ছভাবে নিয়োগ দেওয়া যায়, তাহলে যারা নিয়োগ পাবে তারা সকলেই আমার সম্পদ, তারা সকলেই দেশের সম্পদ। পরে সাংবাদিকদের প্রশ্নে রাজবাড়ীতে কবর থেকে মরদেহ তুলে পুড়িয়ে দেওয়ার ঘটনাকে নিন্দনীয় বলে মন্তব্য করেন উপদেষ্টা। জানান, স্থানীয় কর্মকর্তাদের দায়িত্বে অবহেলার প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়া হবে। মাজার সহ যে কোনো এই ধরনের প্রতিষ্ঠানে হামলা সরকার প্রশ্রয় দেবে না। তবে সেখানে আমরা জেনেছি যে ইতোপূর্বেই স্থানীয় জনগণের পক্ষ থেকে জেলা প্রশাসন বরাবর চেষ্টা করা হয়েছিল এটা মীমাংসা করার জন্য। তো সেখানে কোন কোন অফিসারের আসলে দায় আছে এবং কাদের নিবৃত্ত থাকার কারণে কিংবা দায়িত্ব পালনে অবহেলার কারণে এই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে সেটা আমরা দেখব। আসিফ মাহমুদ বলেন, জাতীয় পার্টির অফিসে ভাঙচুরের ঘটনা রাজনৈতিক, একে মব হিসেবে অভিহিত করা যাবে না। নির্বাচন বানচালে একটি মহল ষড়যন্ত্র করছে বলে অভিযোগ তার। কোনো একটা রাজনৈতিক দলের কর্মসূচিকে মব বলতে পারেন না, এটা আমি এর আগেও বলেছি যে গণ অধিকার পরিষদের তারা একটা নিবন্ধিত রাজনৈতিক দল। আওয়ামী লীগকে ফিরিয়ে একটা ইনক্লুসিভ ইলেকশন করার পরিকল্পনা তাদের মাথায় ছিল, কিন্তু তারা এখন দেখতে পাচ্ছে যে ফেব্রুয়ারিতে যে ইলেকশন হতে যাচ্ছে সেখানে ফ্যাসিবাদীদের অংশগ্রহণ করার সুযোগটা থাকছে না বলে তাদের এখন মাথা নষ্ট হয়ে গেছে। আদালতে সাংবাদিকদের উপর হামলার ঘটনাকে নিন্দনীয় বলে মন্তব্য করেন আসিফ মাহমুদ। আইনজীবীদের আরও দায়িত্বশীল আচরণের আহ্বান জানান তিনি। মেহেদী হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজবাড়ীর গোয়ালন্দে দরবার শরীফে পুলিশের উপর হামলার ঘটনায় অজ্ঞাত ৩৫০০ জনকে আসামি করে মামলা হয়েছে। শনিবার গোয়ালন্দ ঘাট থানার এসআই সেলিম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এদিকে পরিস্থিতি বিবেচনায় এখনও দরবার শরীফে মোতায়েন আছে পুলিশ। এর আগে শুক্রবার দুপুরে তৌহিদি জনতার ব্যানারে মিছিল নিয়ে নুরুল পাগলার বাড়ি ও দরবার শরীফে হামলার ঘটনা ঘটে। এক পর্যায়ে কবর থেকে তুলে মরদেহ পুড়িয়ে ফেলা হয়। এ সময় পুলিশের উপর হামলার ঘটনাও ঘটে। পরে সেনাবাহিনী ও র্যাব ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষের ঘটনায় একজন নিহত ও পুলিশ সহ আহত হন অর্ধশত ব্যক্তি। পুলিশ অ্যাসাল্ট মামলা, এই মামলার বাদী হচ্ছে এসআই সেলিম মোল্লা। এই মামলায় আপনার ৩৫০০ জনের মতো আসামি করা হয়েছে, অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। এই ঘটনার সাথে প্রকৃতপক্ষে যারা উস্কান দিয়েছে এবং যারা জড়িত এবং তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে এবং আমাদের গ্রেপ্তার অভিযান চলছে ইনশাআল্লাহ। নির্বাচন ঘিরে দেশ অস্থিতিশীল করা হচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, বিভিন্ন স্থানে হামলা, মাজার ভাঙচুর কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, নির্বাচনকে বাধাগ্রস্ত করতেই এসব করা হচ্ছে। আরেক অনুষ্ঠানে রুহুল কবির রিজভী বলেন, কবরে হামলার ঘটনা আন্তর্জাতিক ষড়যন্ত্র। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে নেতারা এসব কথা বলেন। শুক্রবার রাজবাড়ীর গোয়ালন্দে তৌহিদি জনতার ব্যানারে এক দরবার শরীফে হামলা ও ভাঙচুর চালানো হয়। পরে কবর থেকে লাশ তুলে আগুন দেয় তারা। এ ঘটনায় সারা দেশে আলোচনা সমালোচনার সৃষ্টি হয়। শনিবার দুপুরে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের শারীরিক অবস্থার খোঁজ নিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এ সময় তিনি বলেন, বিভিন্ন স্থানে হামলা, মাজারে ভাঙচুর কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। নির্বাচনকে বাধাগ্রস্ত করতে একটি পক্ষ এ ধরনের কাজ করতে পারে বলেও মন্তব্য করেন তিনি। এগুলো আসলে বিচ্ছিন্ন কিছু না। নির্বাচনটা সামনে রেখে এই ধরনের আরও অনেক কিছু সামনে আপনার দেখতে পাবেন, যাতে নির্বাচনটা না হয়। একটা শ্রেণীর লোক চাচ্ছে যাতে নির্বাচন না হয়। বিশ্বের একজন পরাক্রমশালী নেতার মুখের বক্তব্য শুনেছি, তাতে আমার মনে হচ্ছে না এই দেশে একটা স্বাভাবিক প্রক্রিয়া আমরা যাচ্ছি। এদিকে রাজধানীর পল্টনের দলীয় কার্যালয়ে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ মাহফিলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দেশের মানুষ ঐক্যবদ্ধ নয় বলেই হিংসা হানাহানি বাড়ছে। আমার কেন জানি মনে হচ্ছে
ভেতর থেকে গভীর চক্রান্ত চলছে। পাকিস্তান আমলও দেখেছি, তখন ছোট, তখন তো মাজার আক্রমণের কথা শুনিনি, তখন তো আমরা মাজারের কোনো লাশ পুড়িয়ে দেওয়ার কথা শুনিনি। এখন তো আরো এগিয়ে যাওয়ার কথা দেশ। আজকে হঠাৎ করে এই কাজগুলো কেন হচ্ছে? নির্বাচন ঘিরে অস্থিতিশীল পরিস্থিতির অভিযোগ তুললেও সরকারের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে না বলেও অভিযোগ করেন দলটির নেতারা। তানভীর আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। যে সরকার মাজার রক্ষা করতে পারে না সেই সরকার নির্বাচনের জন্য প্রস্তুত নয় বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী। শনিবার বিকেলে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে আয়োজিত সভায় তিনি এই মন্তব্য করেন। বলেন, জাতীয় পার্টির উপর অন্যায় চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে, সব ষড়যন্ত্র রুখে দেওয়ার ঘোষণা দেন তিনি আরো বলেন, জাতীয় পার্টির কার্যালয় যতবার ভাঙা হবে ততবার বড় পরিসরে ফিরবে। আওয়ামী লীগের ক্লিন ইমেজের প্রার্থীদের জাতীয় পার্টি থেকে মনোনয়ন দেওয়ার বিষয়ে জাপাকো চেয়ারম্যানের বক্তব্যকে তার ব্যক্তিগত মত বলে জানান মহাসচিব। দলীয় ফোরামে এমন কোনো সিদ্ধান্ত হয়নি বলেও জানান তিনি। যে দেশের সরকার মত নিয়ন্ত্রণ করতে পারে না, যে দেশের সরকার মাজার নিয়ন্ত্রণ রক্ষা করতে পারে না, মত না রাজনৈতিক কর্মসূচি, আমি মনে করি সেই সরকার নির্বাচনের জন্য প্রস্তুত না। কাল শেষ হচ্ছে ডাকসু নির্বাচনের প্রচার, তাই ছুটির দিনেও হল ও ক্যাম্পাসে তৎপর রয়েছেন প্রার্থীরা। বিতরণ করছেন লিফলেট, চালিয়ে যাচ্ছেন জনসংযোগ। নেতারা বলছেন, রাজনৈতিক অপসংস্কৃতি গোটা দেশকে যেভাবে ধ্বংস করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তা আর হবে না। এদিকে ডাকসু নির্বাচন অবাধ ও সুষ্ঠু হওয়ার প্রত্যাশা ভোটারদের। 9 সেপ্টেম্বর ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ, রোববার শেষ হবে আনুষ্ঠানিক প্রচারণা। শনিবার ছুটির দিনে প্রার্থীদের প্রচারণা ছিল হল কেন্দ্রিক। সকালে মুহসিন হলে জনসংযোগ করেছে ছাত্রদল। সাইবার বুলিং নিয়ে অভিযোগের পাশাপাশি নিরাপদ ক্যাম্পাস গড়ার প্রতিশ্রুতি দেন ভিপি প্রার্থী। বিরাজনীতিকরণের অপচেষ্টা, সেই জায়গাটা থেকে কিছুটা মতবিরোধ তৈরি হয়েছে। আশা করছি সকল পথের, সকল মতের, সকল ঘরানার যারা ছাত্র রাজনীতি করে কিংবা যারা মতপথের মানুষ আছেন, আশা করছি আমরা এই অতীতের যে আপনার নোংরা রাজনৈতিক সংস্কৃতি, সেটাতে আমরা যেতে চাই না। এদিকে বিজয় ৭১ হলে প্রচারণা শেষে ছাত্র শিবিরের সাদিক কায়েম বলেন, ভোট কেন্দ্র না বাড়ানোয় সমস্যা হতে পারে। ভোটাররা কতটুকু স্বস্তির সাথে তারা ভোট দিতে পারবে সে নিয়ে আমরা আশঙ্কা অনুভব করছি। সেখানে আমরা প্রশাসনকে বলেছি তারা যেন আরও বেশি সেন্টার বাড়ায় এবং একই সাথে ভিতরে যে ভোটগুলো আছে ভোটগুলো যেন আরও বাড়ায়, সেটার জন্য আমরা অনুরোধ করেছি। চিফ রিটার্নিং অফিসার বলেন, অভিযোগ পাল্টা অভিযোগ আমলে নিয়ে সমাধানের চেষ্টা করা হচ্ছে। আরও যে অভিযোগগুলো আসতেছে সেগুলো নিয়ে আমরা দিনরাত কাজ করছি। আমরা চেষ্টা করতেছি এই জিনিসটাকে কত কমিয়ে আনা যায়। আমরা বিটিআরসি থেকে আরম্ভ করে আমাদের বিভিন্ন সাইবার অপরাধ নিয়ন্ত্রণ সংস্থার সাথে আমরা কন্টিনিউয়াসলি যোগাযোগ করতেছি। প্রার্থীদের পাল্টাপাল্টি অভিযোগ থাকলেও নির্বাচন সুষ্ঠু হবে এমন প্রত্যাশা শিক্ষার্থীদের। মামুনুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে সম্প্রীতির ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী অমর্ত্য রায়ের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন। গঠনতন্ত্র অনুযায়ী ভোটার ও প্রার্থিতার অযোগ্য বিবেচিত হওয়ায় তাকে তালিকা থেকে বাদ দেওয়া হয়। কমিশনের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 2017-18 শিক্ষাবর্ষে প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থী অমর্ত্য রায় জন জাকসুর গঠনতন্ত্রের 4 ও 8 ধারা অনুযায়ী ভোটার ও প্রার্থী হওয়ার অযোগ্য হয়েছেন তিনি। তার নাম ভোটার ও প্রার্থী তালিকা থেকে প্রত্যাহার করা হয়েছে। অমর্ত্য রায় ছাত্র ইউনিয়ন বিশ্ববিদ্যালয় সংসদের একাংশের সাবেক সভাপতি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রদল সমর্থিত প্যানেল নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে। দুপুরে বিশ্ববিদ্যালয়ের অদম্য 24 পাদদেশে এই ইশতেহার ঘোষণা করা হয়। ছাত্রদলের ভিপি প্রার্থী শেখ সাদি হাসান ও জিএস প্রার্থী তানজিলা হোসেন বৈশাখী এই ইশতেহার ঘোষণা করেন। এ সময় প্যানেলের অন্যান্য প্রার্থীরা উপস্থিত ছিলেন। ছাত্রদল সমর্থিত প্যানেল জয়লাভ করলে আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষা ও গবেষণা, শিক্ষাবান্ধব ক্যাম্পাস গড়া সহ 8টি পরিকল্পনা ঘোষণা করা হয়। আমাদের 8টি মূলনীতি: আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষা ও গবেষণা,
শিক্ষাবান্ধব, নিরাপদ, মুক্ত ও বৈচিত্র্যময় ক্যাম্পাস, পরিকল্পিত আবাসন ও খাবারের উন্নত মান নিশ্চিতকরণ। অবৈধ সীসা বিক্রির অভিযোগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ক্যাসিনো কাণ্ডে আলোচিত সেলিম প্রধান সহ 9 জনকে কারাগারে পাঠিয়েছে আদালত। শনিবার শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিনহাজুর রহমানের আদালত এই আদেশ দেন। এর আগে তাদের আদালতে হাজির করে কারাগারে পাঠানোর আবেদন করেন তদন্ত কর্মকর্তা। অভিযোগে বলা হয়, গত 6 সেপ্টেম্বর গুলশান থানার বাড়িধারা ডিপ্লোম্যাটিক জোনের এক রেস্তোরাঁয় অবৈধ মাদক বিক্রির তথ্য পায় পুলিশ। পরে আসামিরা পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়। ঘটনাস্থল থেকে 6.5 কেজি সীসা সহ অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়। এ ঘটনায় গুলশান থানায় মামলা হয়। পুলিশের অভিযানে সেলিম প্রধান সহ মোট 9 জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় 6.5 কেজি সীসা ও অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়েছে। গোপন তথ্যের ভিত্তিতে বাড়িধারা এলাকায় সেলিম প্রধানের মালিকানাধীন সীসা বারে অভিযান চালানো হয়। সেখানে অনুমোদন ছাড়া সীসা পরিবেশনের প্রমাণ পাওয়া যায়। পুলিশ জানায়, থানায় নেওয়ার পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অভিযোগ অস্বীকার করেছেন। 2019 সালে ক্যাসিনো বিরোধী অভিযানের সময় শাহজালাল বিমানবন্দরে থাইল্যান্ডগামী ফ্লাইট থেকে নামিয়ে তাকে আটক করে র্যাব। জুলাই গণঅভ্যুত্থানে 54টি স্থানে 914 জন শহীদের তালিকা প্রকাশ করেছে জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স বাংলাদেশ। বিকেলে রাজধানী শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংগঠনটির মুখপাত্র ফান্তাসির মাহমুদ। তিনি বলেন, রক্তক্ষয়ী বিপ্লবের পরও সরকারের নির্লিপ্ত ভূমিকা গণহত্যার বিচার না হওয়ার ভয়াবহ নজির তৈরি করেছে। পুলিশ ও বিজিবির গুলিতে সর্বাধিক শহীদ হয়েছেন দাবি করে দ্রুত বিচার নিশ্চিতের দাবি তার। পাশাপাশি বিজিবি প্রধানের পদত্যাগের দাবিও জানান। সংগঠনের নেতারা আশঙ্কা প্রকাশ করেন, শহীদদের মর্যাদা রক্ষা ও হত্যাকারীদের বিচারের ব্যবস্থা না হলে অতীতের পুনরাবৃত্তি ঘটতে পারে। একই সঙ্গে শহীদ পরিবারের পুনর্বাসন এবং আহতদের চিকিৎসা নিশ্চিত করার দাবি জানান তারা। ইন্টারিম সরকার একটা ভয়ঙ্কর উদাহরণ তৈরি করে দিয়ে গিয়েছে, সেটা হচ্ছে বাংলাদেশে গণহত্যার বিচার হয় না। এদেশে হাজার হাজার মানুষ মেরে মানুষ সিলেট দ্বীপ পেয়ে যায়, মুক্ত বাতাসে ঘুরে বেড়ায়। অর্থাৎ ভবিষ্যতে কেউ যদি কখনো গণহত্যা চালাতে চায় সে পারবে। এই ছিল এখনকার সংবাদে। ধন্যবাদ সবাইকে।